স্মৃতি ফিরতেই শুভর কাছে ফিরছে আদ্রিত। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শুভর মনের অবস্থা অনেক খারাপ। শুভ খুবই কান্নাকাটি করতে থাকে। যখন বাইরে এসেছিল, দাদু আর ঠাম্মির ঘরের পাশ থেকে যাচ্ছিল, তখনই দাদু আর ঠাম্মিকে কাঁদতে দেখে আরও বেশি করেই ভেঙে পড়েছে শুভ। আদ্রিতের ছোটবেলার একটা ছবি নিয়ে ঠাম্মি খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, এই তো সেদিন দাদুভাইকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসলাম, কতটুকু ছিল, কিন্তু আজ আর সে নেই। দেখো, চলে যাওয়ার কথা তো ছিল আমাদের বয়স হয়েছে, আমরা ছেলে বৌমা নাতি নাতনি নাতবউ সবাইকেই দেখলাম, কিন্তু এবারে তো আমাদের চলে যাওয়ার কথা ছিল। দাদুভাইয়ের জীবন কোনটুকু? না, এটা একদমই ঠিক করলো না ভগবান। শুভর মুখের দিকে এখন আর তাকাতেও পর্যন্ত পারি না, খুব খারাপ লাগে। দাদু বলে, তুমি এইরকমভাবে যদি কান্নাকাটি করো তাহলে শুভর কানে তো সাউন্ডটা পৌঁছে যাবে, তখন তুমি কি করে সামলাবে আবার নিজেকে, বলো তো রাধা? তখন ঠাম্মি বলে, আমি যে আর পারছি না গো সামলাতে। শুভর সামনে অভিনয় করতে করতে এত কষ্ট হয় মাঝে, কি আর বলবো। ছেলেটা যে এইভাবে চলে যাবে, এই তো সাধের দিনও কত আনন্দ করলো, কত হইহুল্লোড় করলো, আমরা সবাই কত কিছুই না বললাম, কিন্তু এখন সব শেষ হয়ে গেল এক নিমেষে। আজ যদি দাদুভাই বেঁচে থাকতো, কেশবকে দেখে কত আনন্দ পেত বলো তো, কিন্তু জীবনের সব কিছু শুরু হওয়ার আগেই কেমন যেন শেষ হয়ে গেল। এর মধ্যেই আদ্রিতের অবস্থা অনেকটাই খারাপ। আদ্রিত কোনোভাবেই কিছু মনে করতে পারছে না। ডক্টর মোহনা বারবার করে বলে, আপনি হালকা করে মনে করার চেষ্টা করুন তো, যে আপনি কোথা থেকে এসেছেন, আপনার কি পরিচয়, আপনার বাড়িতে কারা কারা আছে। কিন্তু যেহেতু এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আদ্রিতের মাথাতেই বেশি আঘাতটা লেগেছিল, সেই জন্যই আদ্রিত কোনোভাবেই কিছু মনে করতে পারছে না। এর মধ্যেই শুভকে সবাই সামলাতে থাকলেও বাচ্চাটাকেও সামলাতে থাকে, কিন্তু ব্যবসার অবস্থা অনেক বেশি খারাপ। দিন দিন ব্যবসাটা আরও বেশি করে খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই বিজনেসটা মেইনলি সামলাতে হলো আদ্রিত, সেই জায়গাটা অনেকটাই খামতি পড়ে গেছে। শুভ এসেছে নিচে আর সবাইকে দেখতে থাকে। বাচ্চাটাকে নিয়ে সবাই ভালো থাকার অভিনয় করছে, কিন্তু আদতেও কেউ ভালো নেই। এরপর শুভ নিচে এসে বলে, ঠাম্মি তুমি কি অভিনয় করছো আমার সামনে? ঠাম্মি তখন বলে, এই শুভ, আমি আবার অভিনয় করতে যাব কেন? এই এগুলো কি কথা হচ্ছে, আয় তোকে আমি কিছু খাইয়ে দিই। শুভ তখন বলে, হ্যাঁ তোমরা অভিনয় করছো, তোমরা আমার সামনে অভিনয় করছো আর তারপর পেছনে তোমরা কান্নাকাটি করছো। আর এই যে মা তো এখন আর কোথাও বেরোয় না, আমার সামনে এক গালে হাসি নিয়ে থাকে আর বোঝানোর চেষ্টা করে মা কতই না ভালো আছে, কিন্তু আমি জানি মা কিভাবে প্রতিটা দিন কেঁদে চলেছে, কিন্তু আমার সামনে তোমরা কাঁদতে পারছো না কেন? এই দেখো না, আমি তো কাঁদছি। তখনই সেবন্তী বলে, শুভ, আমরা সবাই যদি একবারে ভেঙে পড়ি তাহলে কি করে হবে? কেশবকে কে বড় করে তুলবে? আমাদের তো দায়িত্ব কেশবকে বড় করে তোলা, মানুষের মতো মানুষ করে তোলা। ওর বাবা নেই, সেই অভাব ওকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে ও অনেক কষ্ট পাবে। এর মধ্যেই শুভ বলে, নিজেকে কি করে সামলাবো বুঝতে পারছি না, সব কিছুই মনে হচ্ছে শেষ হয়ে গেছে, জীবনের থেকে আনন্দটা কোথায় যেন হারিয়ে গেছে। আমি শুধু একটা জিনিসই চাই, সব যেন ভালো থাকে। ভগবানের কাছে তো এইটুকুই প্রার্থনা করেছিলাম, কিন্তু ভগবান আমার কথা শুনলো কোথায়? এরপর সেবন্তী বলে, কেশব এখন বড় হচ্ছে, ওকে মানুষ করাটাই তোর জীবনের একমাত্র উপলক্ষ্য হওয়া উচিত, আর নিজেকে ভালো রাখা। যাই হয়ে গেছে সেসব নিয়ে আর ভাবিস না শুভ। এর মধ্যেই পুরবী বলে, মেয়েটার জীবনের কতটুকু দিন গেছে, এখনও একটা মস্ত বড় জীবন পড়ে আছে, জানি না এই জীবনটা ও কার ওপর ভর করে পার করবে, তবে খুব খারাপ লাগছে। এদিকে আদ্রিত একটু একটু করে সুস্থ হয়ে উঠছে, আর অন্যদিকে কেশবকে বড় করছে সবাই মিলে। দেখতে দেখতে কেশবের বেশ অনেকগুলো দিনই হয়ে গেল। কেশব তো এখন বসতেও পারে। শুভ বলে, কেশব তুই বসতেও শিখে গেছিস, তুই কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস, কিন্তু তোর বাবা যদি আজকে তোর কাছে থাকতো অনেক ভালো হতো। এদিকে আদ্রিত এখন অনেকটা সুস্থ, যেহেতু আদ্রিত কোনো কিছুই মনে করতে পারছে না, এখন কোথায় যাবে, কি করবে, কি খাবে, সেটা নিয়ে যেন একটা বিরাট প্রশ্নচিহ্ন। ডাক্তার মোহনা বলে, দেখুন আমি তো আপনাকে চিনি না, জানি না, আপনার সম্বন্ধে কেউ খোঁজখবরও করেনি, তাই এই মুহূর্তে আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় দেখছি না। আদ্রিত বলে, কিন্তু আমি আপনার বাড়িতে যাব কেন, আমার নিজের বাড়িও তো আছে। তখন ডাক্তার মোহনা বলে, তাহলে আপনি বলুন না যে আপনার বাড়িটা ঠিক কোথায়, আমি নিজে আপনাকে বাড়িতে দিয়ে আসবো। কিন্তু খুব ভালো মতনই জানে আদ্রিত তার কিছুই মনে নেই, কিছুই না মানে কিছুই না। এর মধ্যেই আদ্রিত বলে, সত্যি তো
আমার তো কোথাওই যাওয়ার জায়গা নেই, আপনি আমাকে নিয়ে চলুন আপনার বাড়িতে। এদিকে ব্যবসার অবস্থা আরোই খারাপ হয়ে গেছে। তখন রূপক সেবন্তীর সাথে কথা বলতে থাকে আর বলে, বৌদি এই রকমভাবে চললে আমরা আমাদের বিজনেসটাকে আর বাঁচাতে পারবো না। ডোনা আর ঋদ্ধি দেখার চেষ্টা করছে, কিন্তু জায়গাটা খামতি পড়ে রয়েছে। যারা কাজ করত তাদের সাথে আদ্রিতের বন্ডিংটা অনেক বেশি স্ট্রং ছিল, তারা আদ্রিতকে ভরসা করত। কিন্তু এখন নতুন যারা ওয়ার্কার্স এসেছে তারা কোনোভাবেই ভরসার জায়গাটা জোগাতে পারছে না, আর মাল ম্যাটেরিয়ালসেও কোনো না কোনো খামতি থেকেই যাচ্ছে। আর এসব শোনার পরে তখনই সেবন্তী বলে, তাহলে এখন উপায়টা কি? আমাকে যেতে হবে? রূপক বলে, তুমি গেলে খুব ভালো হতো। এদিকে শুভ এসেছে নিচে। সেবন্তী তখন বলে, শুভ তুই আমার সাথে চল, আমি বুঝতে পারছি না কি করব আর কি করব না। স্টোরে গেলে আমি অনেক বেশি মনের জোর পাবো। কিন্তু শুভ তখন বলে, না মা, আমি কেশবকে দেখে রাখতে চাই, আমি এই বাড়ির বাইরে বেরোতে চাই না। কিন্তু সেবন্তী বলে, না 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 না, এরকম বললে কিন্তু হবে না। তুই তো বলতিস তুই এই পরিবারের বিপদের দিনে পাশে দাঁড়াবি, আর আদ্রিত তোকে খুব ভরসা করতো, সবসময় বলতো এই পরিবারে কোনো বিপদ আসলেই সবার আগে যে ছুটে যাবে সে হলো শুভ। তাহলে আজ কেন অন্যথা হচ্ছে? না শুভ, তুই আমার সাথে চল, তুই গেলে আমি ভরসা পাবো। শুভকে জোর করতে থাকে সেবন্তী। এরপর শুভ বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি অবশ্যই যাব। তার আগে আমি কেশবকে একটু দেখে আসি মা। সেবন্তী বলে, হ্যাঁ তুই যা। এর মধ্যেই ফোন আসে। ঋদ্ধি ফোন করে বলে, অফিসে ওয়ার্কার্সরা খুব ঝামেলা করছে, ভাঙচুর পর্যন্ত হতে পারে। এর মধ্যেই রূপক বলে, বৌদি তুমি যদি যাও তাহলে একটু আগে যাও, কারণ ওয়ার্কার্সদের মধ্যে ঝামেলা কিন্তু বাড়ছে বই কমছে না। এর মধ্যেই ডাক্তারের বাড়িতে চলে এসেছে আদ্রিত আর বলে, এটা আপনার বাড়ি? মোহনা বলে, হ্যাঁ এটাই হলো আমার বাড়ি, এখানে আপনি নিজের বাড়ির মতনই থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যখন যেটা লাগবে আপনি আমাকে বলবেন, আমি সেটা আনিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। শুধু আমি চাই যে আপনি ভালো থাকুন। আপনার জীবনে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার কপাল ভালো যে আপনি বেঁচে গেছেন, না হলে আপনার প্রাণ সংশয় হতে পারত। এর মধ্যেই আদ্রিত গন্ধ পায় রাঁধুনি ফোড়নের, আর তারপরে ভালো করে আরও বেশি গন্ধটা শোকার চেষ্টা করে। তখন মোহনা বলে, কিছু হয়েছে? আপনাকে দেখে এরকম লাগছে কেন? আদ্রিত বলে, আসলে আমার এই গন্ধটা খুব চেনা লাগছে, এটা রাঁধুনির গন্ধ, তাই না? মোহনা বুঝতে পারে যে হয়তো অতীতে মশলার সাথে কোনোভাবে কানেক্ট রয়েছে এই ছেলেটা। আর তখনই আদ্রিত বলে, হ্যাঁ মশলা নিয়ে আমি অনেক বেশি জানি, আমার এটাই মনে হচ্ছে, অনেক কিছু মাথাতেও আসছে। মাথার ওপর জোর পড়তে থাকলে আর তখনই আদ্রিতের আবারও মাথায় পেইন শুরু হয়ে যায়। মোহনা বলে, এই আপনি এরকমভাবে যদি ভাবনা চিন্তা করেন তাহলে কিন্তু আপনার বিপদ অনিবার্য। এইরকমভাবে এখন ভাবনা চিন্তা করবেন না, আপনি রেস্ট নিন, আস্তে আস্তে মনে করার চেষ্টা করুন। এর মধ্যেই দেখা যায় যে এমন একজন মানুষ ইউএসএতে এসেছে যার সাথে আদ্রিতের শত্রুতা ছিল, আর বোঝা যাচ্ছে এই মানুষটাই আদ্রিতের ক্ষতি করেছে। কিন্তু শুভ কি পারবে এই মানুষটাকে জব্দ করে আদ্রিতকে খুঁজে বার করতে?